একটা লোক এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই মিস্টার আলী রিয়াজ। আওয়ামী লীগ যে একটা পচা দল, খারাপ দল, নাৎসি পার্টির চেয়েও খারাপ দল, আওয়ামী লীগকে যে সমূলে ধ্বংস করতে হবে, এটা বলার আপনি কে? আপনি সংবিধান সংস্কার করার জন্য নিয়ে আসছেন একজন জার্নালিজমের টিচারকে। তারা যেটা বলে সেটাই বিশ্বাস করা ম্যান্ডেটরি নয়, সেটা বিশ্বাস না করে সন্দেহ করলেও করা যায়। এটা হলো ডক্টর ইউনূসের একটা অর্জন। গণতন্ত্র কাকে বলে? আপনার ইচ্ছাটাই গণতন্ত্র। এটাই ওনার বিশাল অর্জন যে উনি যা কিছু করেন মানুষ সেটার দিকেই দৃষ্টি চোখ শুরু করে তাকায়। এখন এই অবুঝ শিশু নিষ্পাপ এদেরকে এনে বানাই দিচ্ছেন উপদেষ্টা। বলেন কই যাই? হারুনে হোটেলে দাঁড়ায় এনে 6 জন লোক যে এনে মুচুলেখা দিছিল, এই যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করলাম, ওদের এই মুচুলেখা কি আন্দোলন প্রত্যাহার হয়েছিল? হয় নাই। কি কারণে হয় নাই? হয় নাই এই কারণে এই আন্দোলনটা ওদের ছিল না। বিএনপি সেভাবে দলটাকে করতে পারে নাই। আমি এটাকে তারেক রহমানের দোষ দিব না, আমি দোষ দিব ওনার সঙ্গে যে লোকগুলি, সিনিয়র যে লিডারগুলি আছে, এটা এই লিডারদের দোষ। এই লিডাররা কেউ এটাকে দল বানাতে চায় নাই। আর 2 সপ্তাহ পরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোট নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রতিযোগী প্রার্থী ও দলগুলো মাঠ চষে বেড়াচ্ছেন এবং তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছেন এবং তার উত্তরও দিচ্ছেন কেউ কেউ। কিন্তু সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন আছে এবং নির্বাচন বাংলাদেশে নতুন একটি গণতান্ত্রিক রূপরেখা তৈরি করতে পারবে কিনা, মানুষের মনে এখন যে সংকট শঙ্কা আছে সেটি কতটা দূর করতে পারবে, এসব নিয়ে আমরা আলোচনা করব রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে। মাসুদ কামাল, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে? এখন পর্যন্ত না হওয়ার কোনো ঘোষণা পাইনি। মানে এরকম ঘোষণা আসতে পারে বলে মনে করেন? না, আমি মনে করি না। তবে শঙ্কা আছে অনেকের মাঝে। আমি না এই ব্যাপারটা আমার ইন্টারেস্টিং মনে হয়। দেখেন, উনি অগাস্টের 5 তারিখে প্রথম ঘোষণা দিলেন, 12 তারিখে প্রধান উপদেষ্টা, হ্যাঁ প্রধান উপদেষ্টা, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন করবেন। ঘোষণা দেওয়ার 2 দিনের মধ্যে উনি কিন্তু নির্বাচন কমিশনকে ওনার অফিস থেকে চিঠি পাঠিয়েছেন যে আপনার নির্বাচনের প্রস্তুতি নিন। তারা সেভাবে নিচ্ছে। এরপর থেকে যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে হবে সেটাকে ইন্ডিকেট করে। মানে কোনো একটা কাজ দেখে আপনি বলতে পারবেন না যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা অথবা সন্দেহ তৈরি হচ্ছে। সবগুলি কাজ নির্বাচনের পক্ষে। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার এটার উপরে জোর দেওয়া হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেই। হ্যাঁ, তারাও বলছে হবে। মানুষের শঙ্কা থেকে এই উত্তর দেওয়া হচ্ছে। না, আমি বলি আপনাকে, সরকার বারবার বলছে, সরকারের বিভিন্ন লোকজন বলছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরও সাধারণ মানুষের কাছে কিন্তু একটা সন্দেহ, একটা অবিশ্বাস, একটা দ্বিধা থেকেই গেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে তো, অথবা অনেকে আরও এক দফা অগ্রসর হয়েছে যে আদৌ নির্বাচনটা হবে তো। তো এই যে মানুষের মধ্যে একটা শঙ্কা, সন্দেহ, দ্বিধা, এটা কেন? এটা হলো কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। কিন্তু এটা কেন? আমি মনে করি যে এই সরকার, ডক্টর ইউনূসের এই সরকার এমনভাবে গত 1.5 বছর দেশটা চালিয়েছেন। দেশটা চালাতে গিয়ে ওনারা এমন কিছু আচরণ করেছেন, এমন সব কথা বলেছেন যে তাদের কর্মকাণ্ড, তাদের আচরণ, তাদের উচ্চারণ, এই সব কিছু থেকে সাধারণ মানুষের মধ্যে ওনাদের ব্যাপারে এরকমই একটা ধারণা তৈরি হয়েছে যে তারা যেটা বলে সেটাই বিশ্বাস করা ম্যান্ডেটরি নয়, সেটা বিশ্বাস না করে সন্দেহ করলেও করা যায়। এটা হলো ডক্টর ইউনূসের একটা অর্জন। ডক্টর ইউনূস এটা আর্ন করেছেন। এটাকে অর্জন বলবেন না ব্যর্থতা বলবেন? আমি অর্জনই বলি এটাকে। এটাই ওনার বিশাল অর্জন যে উনি যা কিছু করেন মানুষ সেটার দিকেই দৃষ্টি চোখ শুরু করে তাকায় যে উনি এটা কেন করলেন। মানুষ ওনাকে আসলে বিশ্বাস করে না। ইন্টারেস্টিং হলো, মানুষজন ওনাকে বিশ্বাস করে না, ওনার উপর আস্থা রাখতে পারে না। এই জিনিসটা ওনার চামচারা ওনাকে উপলব্ধিও বোধহয় করতে দেয় না। এই অবিশ্বাস থেকেই কি সংবাদ মাধ্যমেও খবর এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার যে নির্বাচন হওয়ার পরও, অর্থাৎ গণভোট হওয়ার পরও এই সরকার থেকে যাবে, যদিও সরকারের প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটি খণ্ডন করা হয়েছে, বলা হয়েছে যে না, এই সরকারের থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। না, এক ধরনের মানে আলোচনা কিন্তু হচ্ছে, বিষয়গুলো স্পষ্ট করা হয়নি। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি,
নির্বাচনের পর কি হবে? নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা কি জাতীয় সংসদে বসবেন নাকি গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন? যে আদেশটা আছে, রাষ্ট্রপতির যে অধ্যাদেশটা আছে, গণভোটের আদেশ যেটা হয়েছে, যদিও সেই আদেশটাকে যতগুলি আইন বিশেষজ্ঞ কথা বলেছেন সবাই এটাকে অসাংবিধানিক একটা বিষয় বলছেন এই গণভোটটাকে, তারপরে ধরে নিলাম যে আপনার সময়ের প্রয়োজনে হয়েছে। কিন্তু সেই আদেশে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো নির্বাচনের পর 180 দিন এই নির্বাচিত সংসদ সদস্যরা ওনারা কাজ করবেন গণপরিষদ সদস্য হিসাবে। যদি তারা গণপরিষদ সদস্য হন তাহলে ওনারা সরকার গঠন করবেন কখন? নো ওয়ে। তারা প্রথমত ওই সংবিধান তৈরি করবেন, সংবিধান প্রস্তুত করবেন, অথবা ওনারা জুলাই সনদকে পাশ করবেন, অথবা এইগুলিতে করবেন কাজ। তো তখন সরকার গঠনের জায়গাটা কোথায়? সরকার পরিষদ হলে যেমন 72-এ এখানে যে গণপরিষদ হয়েছিল, সরকার ছিল, বিরোধী দল যদিও বিরোধী দলের নেতা ছিলেন না কিন্তু বিরোধী দলের সদস্যও ছিলেন, তখন তো সরকারই সরকার তখন যে ওই সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা কিন্তু এবং তারা নির্বাচিত ছিলেন। আমি বলে তারা 70-এর জাতীয় পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনের নির্বাচিত প্রতিনিধি, এবং যেহেতু পাকিস্তানিরা এই রায় বানচাল করেছে, রায়ের অনুযায়ী জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়নি, এ কারণে মানুষ সশস্ত্র উপায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং তারাই গণপরিষদ গঠন করে মানে সংবিধান তৈরি করেছে। হ্যাঁ, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু না তখন তো সরকার ছিল না। আমি বলছি আপনাকে ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো ওটা ছিল একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছিল, এবং যেদিন স্বাধীনতা যুদ্ধে তারা অংশ নেয়, যেদিন তারা স্বাধীনতা যুদ্ধ শুরু করে, তখনই তো একটা বিপ্লবী সরকার ছিল, একটা স্বাধীনতা আমাদের দেশের একটা বাংলাদেশের একটা সরকার ছিল কিন্তু ছিল, এবং সেই সরকারটাই তো কন্টিনিউ করছে, এবং সেই সরকারটাই কিন্তু গণপরিষদ করেছে। তো এখানেও তো তাই হবে, এখানেও তো একটা এরা তো এটাকে বিপ্লব বলে, একটা বিপ্লবী সরকার তো আছে এখন। দ্বিতীয় স্বাধীনতা বলে, আচ্ছা যাই বলেন আপনি, দ্বিতীয় বলেন তৃতীয় বলেন, তারা তো দাবি করে এইভাবে, এবং তাদের হাতে সব ম্যান্ডেট তারা আছে বলে দাবি করে। তার মানে কি? তারা তো সংবিধান মানে না। সংবিধান মানলে তো গণভোট করতে পারতো না, পারতো না তো। তাদের সংবিধান মানে না কেন? তখন তারা বলে সংবিধান না মানারও এখতিয়ার তাদের আছে, সংবিধান না মানারও এখতিয়ার একটা সরকার তো আছে। তারপর ঠিক আছে, এই সরকারই থাকবে, এই সরকারের অধীনেই গণপরিষদ হবে এখানে। তারপরে যখন নতুন সংসদ বসবে তারা সরকার গঠন করবে। যদি এই কথা বলে, আপনি কিভাবে এটা খণ্ডন করবেন? বোঝান আমারে। তাহলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে জয়ী পক্ষ সরকার গঠন করতে পারছে, করবে জুলাই সনদ পাস করার পরে, সংবিধান সংশোধন হওয়ার পরে, তারপরে সে তো 180 দিন অসুবিধা কি আপনার? তারা তো ওই মতলবই করছে। তাদের মতলব বুঝতে আপনি এতক্ষণ লাগতেছে? না, আমার সময় লাগার কথা না। বিষয়টি হচ্ছে সরকার ব্যাখ্যা দিয়েছে যে না, একথা ঠিক ভাই যে এই নির্বাচনের পর ইউনূস সরকার আরো ক্ষমতায় থাকবে বা তারা ক্ষমতা প্রলম্বিত করবে, তারা এটা স্পষ্টভাবে বলে দিয়েছে। আমি আপনাকে বলি না, সরকার এই ব্যাখ্যায় কি আপনি আশ্বস্ত? আমি আপনাকে বলি, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি একটা কার্টুন দেখতেছি, গত কয়েকদিন ধরেই 2 দিন ধরে দেখতেছি। কার্টুন হলো অনেকগুলি মুরগি সামনে দাঁড়িয়ে মাথা চোখে দেখতেছে, আর তার সামনে একটা শ্রীগাল দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিতেছে। বক্তৃতা দিয়ে সে বলতেছে, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমি নিরামিষ ভোজী হয়ে যাব। ওকে, এবং সব মুরগি দিয়ে বিশ্বাস করতেছে, কিন্তু যে উনি বলেছেন যে আমরা তাদের ভোট দিয়ে যদি নির্বাচিত করি শ্রীগালকে, সে নিরামিষ ভোজী হয়ে যাবে। তো এটা তো বক্তৃতা, ব্যাখ্যা, তার ব্যাখ্যা যে গ্রহণ করবে সে বুঝবে এই ব্যাখ্যার কি মর্তবা, আর যে গ্রহণ না করবে সে চলে যাবে। এখন ব্যাখ্যা সরকার দিচ্ছে, অসুবিধা নেই তো, ব্যাখ্যা তো হতেই পারে। তারা তো ব্যাখ্যা এটাও দিয়েছে, এই সরকার তো এই ব্যাখ্যাও দিয়েছে যে গণভোটে সরকারি কর্মকর্তারা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে। ব্যাখ্যা দিয়েছে না? দিয়েছে। না দিলে পরে জেলা প্রশাসক কেমন তার অফিসের সামনে লাগায় ভোট দিন। কীভাবে সরকারি প্রতিটা অফিসের সামনে ভোট দেওয়ার প্রচার কাজ চলে, কেমন করে চলে, কার টাকায় চলে রে ভাই? এখন ইলেকশন কমিশন বলতেছে যে এটা করতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ, এটা দণ্ডনীয় অপরাধ।
আরপিওর ৮৬ ধারায় বলা হয়েছে যে এই ধরনের প্রচারণা চালালে তার কমপক্ষে ১ বছর আর সর্বোচ্চ 5 বছর জেল হইতে পারে। সরকার যে সব ডিসি তো জেল হওয়া উচিত না, সরকার এতদিন যে প্রচার চালালো সেটা কি দণ্ডনীয় অপরাধ? অবশ্যই করেছে, তারা দণ্ডনীয় অপরাধ করেছে, আরপিও অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছে। একজন আমাকে এক আমলা আমাকে বলতেছে একদিন, মানে আমাকে সে পার্সোনালি বলতেছে যে আপনি যে বললেন এটা দণ্ডনীয় অপরাধ, ওই আরপিওর ওইটা তো আপনার গণভোট সম্পর্কে বলা হয়নি, ওটা বলা হয়েছে নির্বাচন সম্পর্কে। আমি কি গণভোট কি নির্বাচন না? 1 নম্বর। 2 নম্বর হলো গণভোট সম্পর্কে বলবে কিভাবে, গণভোটই তো নাই। 2025 সালের গণভোট যে অধ্যাদেশ, সেখানেও কিন্তু সরকারি কর্মকর্তারা কি করতে পারবেন না সেটি কিন্তু স্পষ্ট লেখা আছে, এবং সেখানেও বলা আছে যে তারা হা বা নায়ের পক্ষে থাকতে পারবেন না। তারা জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন যে আপনারা ভোট দিতে আসুন। তাহলে তারা করতেছে কিভাবে? করতেছে হলো আলী রিয়াজ সাহেব থিওরি দিচ্ছে, উনি তো আসমান থেকে আসছে, তাই না? এখানে ব্যক্তির বিষয় না, ব্যক্তি এখানে আপনি ব্যক্তিকে ইগনোর করতে পারেন, আমি ইগনোর করি না। একটা দেশ ধ্বংস করে দিচ্ছে একটা লোক এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই মিস্টার আলী রিয়াজ দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। আপনারা যাকে ক্ষমতায়, আপনি ব্যক্তি খুঁজেন, আপনি উদার মানুষ খুঁজেন, আমি উদার না। আমি এই দেশের নাগরিক এবং এই দেশের যে সরকার এসেছে, সেই সরকার যদি একজনকে তার গণতান্ত্রিক রূপান্তরের জন্য যোগ্য লোক মনে করে, আমরা কেন তাকে অযোগ্য মনে করব? কারণ আমি এখন তো তাকে যোগ্য লোক মনে করার মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারাই অযোগ্য, তারাও অযোগ্য, তারা অযোগ্য লোককে যোগ্য মনে করতেছে। এই অযোগ্যতার কারণে তাদের বিচার হওয়া উচিত। এর আগে নির্বাচন সংস্কার কমিশন হলো, নির্বাচন সংস্কার কমিশন হলো, সংবিধান সংস্কার, ওগুলি সবগুলো অযোগ্য, সবগুলি বিশেষজ্ঞ ছিলেন, সাবেক বিচারপতি ছিলেন। আপনি তাদেরকে নাকচ করে দেন। আমি আজকে নতুন নাকচ করতেছি না, শুরু থেকে আমি নাকচ করছি। শুরু থেকে আমি বলছি যে এই লোকগুলি যোগ্য না। ইউনূস সাহেব যখন প্রথম ক্যাবিনেট করছে, আমি প্রথম দিনই বলছি এই লোকগুলি যোগ্য না। প্রমাণ হয়েছে 1 দিন পরে। মাঝে মাঝে রাত্রেবেলা ঘুমানোর সময় না আমার মনে হয় আমি বোধহয় দার্শনিক, কারণ আমি যেগুলি বলতেছি সবগুলোতে মিলতেছে। আমি শুরু থেকেই বলছি এই লোকগুলি যোগ্য না, প্রমাণ হয়েছে যোগ্য কিনা। তাহলে আপনি কি সংস্কার চান না? আমি চাই। তাহলে কি ওই কিভাবে সংস্কার হবে? ভেরি গুড। সংস্কার ধরেন, আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, আপনি একটা টেবিল বানাবেন, ওকে, আপনার খুব প্রয়োজনীয়, এবং এই টেবিলটা ছাড়া আপনার সংসার জীবন অচল হয়ে যাচ্ছে। এখন একজন লোক এসে বললো ভাই টেবিলটা আমি বানাই দেই। আপনি বলেন দাও, তোমার আমি পছন্দ করি, তুমি আমার খালাতো ভাই শালা হও, তো তুমি তো খুব ভালো মানুষ, বানাই দাও। এখন সে বানানো শুরু করলো। আমি আপনার বন্ধু মানুষ, অথবা প্রতিবেশী, বললাম ভাই এর দিয়ে টেবিল বানাচ্ছেন, ও তো জীবনে কোনদিন টেবিল বানায় নাই, ওর তো এক্সপিরিয়েন্স নাই, ওর তো সেই যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। আপনি বললেন দূর মিয়া রাখো, আমার খালাতো ভাই শালা, আমার খুব ক্লোজ, পারবে। পরে সে 2 দিন পরে এলে খুটুর খুটুর করে করে একটা বানাইলো। ওটা 4টা পায়া আছে ঠিকই, কিন্তু সব দেখে মনে হয় যে একটা খাট বানাইছে অথবা একটা চৌকি বানাইছে, 1 পায়া নিচা 1 পায়া খাটা। তাহলে বিষয়টা কি? প্রথম বিষয় হলো আপনাকে বুঝতে হবে আপনি সংস্কার চান, আপনাকে টেবিল দরকার, বুঝতে হবে। দ্বিতীয় কথা হলো টেবিলটা যে বানাতে পারে এরকম এক্সপার্ট কার্পেন্টারকে আপনি হায়ার করতে হবে। আপনি সংবিধান সংস্কার করার জন্য নিয়ে আসছেন একজন জার্নালিজমের টিচারকে। না, উনি পরে রাষ্ট্রবিজ্ঞানেরও ভেরি গুড অধ্যাপক। ওনার মেজর কোনটা আগে ছিল? আগে তো সে সারা জীবন পড়াশোনা করছে জার্নালিজমে মাস্টারি করছে, পরে উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ছে। আপনি যখন প্রথম আলোতে ছিলেন ওই সময় উনিও প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন। আপনাদের কলাম লেখার নিচে লেখকের একটা পরিচিতি থাকে না? পরিচিতি, আপনার পরিচিতি থাকতো কবি ও সাংবাদিক, বা প্রথম আলোর পরিচয় থাকতো, প্রথম উপসম্পাদক যা ছিলেন থাকতো। ওনার পরিচয় কোনোদিন ওখানে লেখা হয়েছে সংবিধান বিশেষজ্ঞ? না, রাষ্ট্রবিজ্ঞানী। ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। কিন্তু অনেক লোক আছে বাংলাদেশে যাদের নিচে লেখা থাকে সংবিধান বিশেষজ্ঞ। না, আবার ব্যক্তি থেকে আমরা একটু সমষ্টিতে আসি। আপনি জান সমষ্টিতে জাতীয় ঐকমত্য কমিশন যে হলো, সেই কমিশন তো 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই জুলাই সনদ করেছে, এবং সংবিধান আদেশ যেটি রাষ্ট্রপতির নামে ঘোষণা হয়েছে সেটা তৈরি করেছে। সুতরাং আপনি এখানে ব্যক্তির তো বিষয় না, সমষ্টির যদি ব্যর্থতা থেকে থাকে তাহলে পুরো সরকারের ব্যর্থতা। এখানে শুধু জাতীয় ঐকমত্য কমিশন বা বিশেষ কোনো কমিশনের দায়িত্ব ব্যক্তির উপর দায় চাপানো কি ঠিক হবে? আমি বলি আপনাকে, শুনেন, আমি ব্যক্তির উপর দায় চাপাচ্ছি না। যখন নাকি আলোচনাটা উঠেছে
যে আমরা এই গণভোট নিয়ে কি করছি, যখন সেই প্রসঙ্গটা উঠেছে সেই প্রসঙ্গে বলতে যে আমি বলেছি এই পুরো গণভোটকে দিয়ে একটা সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে এই যে একটা বেআইনি কাজ, দণ্ডনীয় কাজ করানো হচ্ছে, এটার মূল উদ্যোক্তা হলেন আলী রিয়াজ সাহেব। উনি এটা সারা দেশে ঘুরে 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 বলতেছেন এবং অন্য অন্য উপদেষ্টাদেরকে দিয়ে বলাচ্ছেন এবং প্রধান উপদেষ্টাকে দিয়ে উনি বলিয়েছেন ওনার কাজ হলো এই কাজটা করা, এইটাকে বাস্তবায়ন করার জন্য। এবং উনি বলতেছেন, উনি জ্ঞান দিচ্ছেন যে এই 2018 এই নির্বাচনটা, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগের 12টা নির্বাচনের চেয়ে সম্পূর্ণ আলাদা। অনেক কিছু উনি বলতেছেন। কেন বলতেছেন? কারণ উনি এটা মূল উদ্যোক্তা, মূল মাস্টার মাইন্ড উনি। এখন এতগুলি 30টা রাজনৈতিক দল ওখানে ছিল, তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। এই 30টা রাজনৈতিক দলকে সবাই সব বুঝে। এটা হলো কি জনগণ, একটা জিনিস জনগণের জন্য একটা জিনিস যেটা হবে এটা কেউ উপরে থেকে চাপাই দেবে না, জনগণ বলবে এটা কী হবে না হবে। এবং সেই জন্য জনগণের মতামতটা আপনাকে নিতে হবে। আপনি জনগণের মতামতটা কীভাবে নিচ্ছেন? বলছেন গণভোট, আপনি তো গণভোট করতেই পারেন না, আপনি তো গণভোট করতেই পারেন না এক নম্বর, কারণ এটা আমাদের সংবিধানেই নাই। তারপরে আপনি করতেছেন, তারপরে আপনার সন্দেহ যে আপনি যদি জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে, এই ভয়ে আপনি টাকা পয়সা, জনগণের টাকা পয়সা খরচ কইরা টইরা সবকে প্রভাবিত করার চেষ্টা করতেছেন যে হাকে জয়যুক্ত করতেই হবে। এটা আপনি পারেন, বেআইনি কাজ করতেছেন। হা জয়যুক্ত না হলে তো সংস্কার হবে না, আর তাদের আপনি পরিবর্তন হবে না। তখন জনগণ যদি সংস্কার না হয় তখন বুঝতে হবে এই দেশের জনগণ সংস্কারটা চায় না। ক্লিয়ার? আপনি টেবিলের কথা উদাহরণ দিয়েছিলাম, যদি টেবিলটা জনগণ মানে টেবিলে আপনি ঘরে মনে করেন মেম্বার হলো কি 10 জন, 10 জনের মধ্যে আপনি বলতেছেন টেবিল চেঞ্জ করতে হবে, বাকি 9 জন যদি বলে আমাদের টেবিল চেঞ্জ করতে হবে না, তাহলে বুঝতে হবে টেবিল চেঞ্জ না করাটাই ঠিক আছে। গণতন্ত্র কাকে বলে? আপনার ইচ্ছাটাই গণতন্ত্র। 24-এর অভ্যুত্থানের পর তো মানুষ পরিবর্তনই চেয়েছিল এবং সেই পরিবর্তনের নমুনা তো গত 1.5 বছর দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। আপনি যে পরিবর্তন করতে ক্যাপাবল এবং আপনি যে আসলেই পরিবর্তন চান, যে পরিবর্তন আমরা চাই তার কিছু একটা আপনি 1.5 বছর দেখাইতে পারছেন। আপনি মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে এই সরকার গঠিত না হলে আরো খারাপ অবস্থা? ভাইরে কি হতো না হতো এলাপ করেন না। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠন না হলে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা না হলে আমি এই স্বীকৃতি পাইতাম না যে এই দেশের সমস্ত লোক জালিয়াতের কারখানা করে বসে। না, এই প্রসঙ্গটাই আসছিলাম। আসেন আপনি, উনি সারা দুনিয়াব্যাপী মানুষের কাছে বলে দিচ্ছেন যে আমি এমন একটা জাতির দায়িত্ব নিয়েছিলাম যে জাতির দায়িত্ব ছাড়ার সময় আমার উপলব্ধি হয়েছে এই জাতি হলো একটা জালিয়াতি জাতি। উনি শেষ মুহূর্তে এই কাহিনী বলে আমাদের পুরো জাতিকে শেষ করে দিয়ে যাচ্ছেন। এই একটা লোক। এটা তো পরিহাসও হতে পারে যে যাতে দেশের মানুষ এর থেকে বেরিয়ে আসে জালিয়াতি থেকে। আপনি আমারে পিঠের উপরে 82 শিক্ষার ঘুষি মেরা আমার মেরুদণ্ড ভেঙে ফেলেছেন, পরে কিন্তু তোমার আমি এটা পরিহাস করছি। আপনার কাছে পরিহাস, কিন্তু আমার কাছে জীবন, আমার কাছে বেইজ্জতি। কিন্তু ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন 17 মাস আগে, আর যেসব ক্ষেত্রে জালিয়াতির কথা বলা হচ্ছে, পাসপোর্ট, ভিসা ইত্যাদি, তো বহু বছর ধরে এটা হয়ে আসছে। উনি এটা বলতেন আমি আগে দেখেছি, আমি এসে ঠিক করেছি, উনি বলছে এটা। জানেন এই নিউজ আমি দেখছি আসাম টিভিতে, এখন তো ফেসবুকে সব পাওয়া যায়, ইউটিউব। আসাম টিভিতে একটা অনুষ্ঠান করছে ডক্টর ইউনূসকে নিয়ে, যে একটা সরকার প্রধান নিজেই বলতেছে তার দেশ নাকি জালিয়াতির কারখানা। এখন আপনি বলবেন যে উনি এটা কেন বললেন? বলছেন ওনার বয়সজনিত কারণে ওনার আসতে তালগোল পাকিয়ে গেছে, ওনার ইমিডিয়েট এই পথ ছাড়া উচিত, ওনার বিদায় নেওয়া উচিত, এই জাতিকে রক্ষা করা উচিত। এখন বিদায়ের জন্যই তো নির্বাচন হচ্ছে, তা তো মনে হচ্ছে না। দিয়ে তো ওই যে আপনি যে শুরুতে বললেন যে ওই দিনই কি বিদায় নিবে নাকি আরো 180 দিন থাকবে? না, মানুষের মধ্যে প্রশ্ন আছে। সন্দেহের কথা কিন্তু আপনি উঠাই দিচ্ছেন, উঠাই দিয়ে এখন আপনি আবার কইতেছেন না আমি কই নাই। এগুলো তো হবে না। আমি বলি নাই তা না, কিন্তু সন্দেহ সংশয় আছে। এখন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই সন্দেহ দূর করতে পারবেন 12 ফেব্রুয়ারির পর নিজে পদত্যাগ করে বা সরকারকে বিদায় দিয়ে। রাইট, আমরা এই প্রত্যাশায় থাকি, আশা নিয়ে থাকি যে উনি করে কিনা, দেখা যাক কি। আচ্ছা, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এখন নির্বাচন নিয়ে মাঠে নেতারা বেশ সরগরম। এক দল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং কেউ বলছেন যে দেশ থেকে 2 দিনের মধ্যেই নাকি আবার প্লেনে কোনো নেতাকে পাঠিয়ে দিতে পারে। আবার কেউ বলছে যে নির্বাচনের পর আর যারা এখন খুব দৌরাত্ম্য দেখাচ্ছে তাদের দৌরাত্ম্য থাকবে না। দেখেন এটা হয় কি জানেন, এরা তো মাঠের প্রতিদ্বন্দ্বী দল,
মাঠের প্রতিদ্বন্দ্বী দলটা কিন্তু পরস্পরের বিরুদ্ধে এই ধরনের কথা বলবে। এটা যদি সুইপিং কমেন্ট, আমি নিজে এই ধরনের কমেন্ট পছন্দ করি না। আমার কথা হলো ভাই, আপনি যতটুকু পারেন ততটুকুই বলেন, বাড়তি কথা বলেন না। কারণ মানুষ হয় কি, এই দেশে মানুষকে বোকা মনে করে, যারা এই দেশে মানুষকে বোকা মনে করে, তাদের চেয়ে বড় মূর্খ আর হয় না। আপনি একটা রিক্সাওয়ালাকে বোকা বানাতে পারবেন না, ও আপনার চেয়ে বেশি বুঝে ভাই। যত যাই বলেন, সে আপনার চেয়ে কম বুঝে না। তো এখন তারে আপনি বোকা বানায়েন না, তারে আপনি স্বর্গরাজ্যের স্বপ্ন দেখায়েন না। এক নেতা তো আমাদের বলছিল 10 টাকা কেজি ধরে চাল খাওয়াবো, খাওয়াইছে? কেউ খাওয়ায় ভাই? কিন্তু যখন বলে তখনই মানুষ বুঝে নিচ্ছে এটা 10 টাকা চাল না, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথাও বলছিল। চাকরি দিবে, ঘরে ঘরে দিচ্ছে চাকরি। তো এইগুলি যখন বলে না, তখনও মানুষ এগুলি বিশ্বাস করে না। মানুষ কখনো এগুলি বিশ্বাস, মানুষ এগুলি জানে যে এগুলি চাপা মারতেছে, এগুলো মানুষ বুঝে। এখন এরা বইলে এক ধরনের বিকৃত আনন্দ পায়। পাক পেতে দেন, এটা তো আর আমি আপনি একদিনে চেঞ্জ করতে পারবো না, তারা এটা বলবে। কিন্তু মানুষ যে সিদ্ধান্ত দেওয়ার, সেটা মানুষ ঠিক সময়ে ঠিকভাবে দিবে, যদি মানুষকে সিদ্ধান্ত দিতে দেওয়া হয়। দিতে তো দেওয়া হয় না। আপনার সংশয় যে দিতে দেওয়া হবে কি? অবশ্যই সংশয়। আমি আপনি উদাহরণ দিয়ে বলি, সব বাংলাদেশে একটা গণতন্ত্র অথবা নির্বাচন কাকে বলে? যে শেষে সমস্ত মানুষকে তার স্বাধীন ইচ্ছা মতো আপনি সিদ্ধান্ত নিতে দিবেন, তার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। সে যাকে, যে নীতিকে, যে দলকে ভোট দিতে চায়, সেই ভোট দেওয়ার সুব্যবস্থা আপনি করে দিবেন। সে একজন হলেও তার নিরাপত্তা আপনি বিধান করবেন। এটি তো গণতন্ত্রের জন্য একটা পরিবেশ তৈরি করা পারছে এই সরকার, পারছে। মিনিমাম 2 কোটি লোক আছে বাংলাদেশে, যা নাকি তার পছন্দের ভোটারকে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। মিনিমাম 2 কোটি লোক আছে। আপনি কি বলেন এটা ভাই? কি বলে? আরো বেশি হইতে পারে। তো এটা কি বলেন আপনি? আপনি এমন অনেক লোক আছে দিতে কাউকে না করেনি, না করে না। তো এটাই তো সিস্টেম, এটাই তো সিস্টেম। ধরেন আপনাকে আমি বললাম ভাই আমার বাসায় দাঁত খাইতে এসো, আপনি বললেন যাবো, তো আমার তো ডায়াবেটিস আছে, তো একটু দেখেন যেন মিষ্টান্ন জিনিসপত্র কম না থাকে। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, আসার আগে আপনাকে আমি লিস্ট পাঠাই দেবো, মেনু পাঠাই দেবো। তো আপনার আসার আগের দিন আপনাকে মেনু পাঠাই দিলাম, আইটেম হলো 10টার মধ্যে 10টাই মিষ্টান্ন। তা আপনাকে আমি আসলে দাওয়াত করছি, ভার্চুয়ালি কি আপনাকে আমি দাওয়াত করছি ভাই? কারণ আপনি যেগুলি না খান, যেগুলি খেলে আপনি মারা যাবেন, আমি সেগুলি আয়োজন করছি। তার মানে আপনি বেসিক্যালি আসবেন না। এটা হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিটা 2018-তে ছিল, যে পদ্ধতিটা 2024-এ ছিল। আর এইবার কি করছে? এইবার দাওয়াতই নাই, তুই আসতে পারবি না। তো আসতে পারবি না, তাহলে কি হলো ভাই? আপনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছেন, টোটালি বাইরে। কেন? আওয়ামী লীগ পচা দল, আপনি কে বলার? জনগণ বলবে। আওয়ামী লীগ একটা পচা দল, খারাপ দল, নাৎসি পার্টির চেয়েও খারাপ দল, আওয়ামী লীগকে যে সমূলে ধ্বংস করতে হবে, এটা বলার আপনি কে? জনগণ বলবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নাকি? গণ মানে কি? গণ মানে কি ডক্টর ইউনূস? না, গণ মানে কি আলী রিয়াজ? গণ মানে এই দেশের জনগণ। গণ মানে তো জনগণকে বলতে দেন। জনগণই তো সাবেক সরকারকে বিতাড়িত করেছে। ওকে, আবার জনগণই আবার তাকে ফাইনালি ইলেকশনে বিতাড়িত করবে। জনগণের উপর ডিপেন্ড করে না। আপনি জনগণকে ভয় পাচ্ছেন কেন? জনগণকে আপনি ভয় পাচ্ছেন, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন। যারা সিদ্ধান্ত দিচ্ছে, এদের কয়জন লোক ছিল এই আন্দোলনের সঙ্গে? আলী রিয়াজ ছিল, মনির হায়দার ছিল, কে ছিল বলেন আপনি? কে ছিল? এই নূরজাহান বেগম ছিল, ডক্টর ইউনূস ছিল, কে ছিল বলেন আপনি আমাকে? এগুলি ফালতু কথা না। এদের যারা নিয়ে এসেছেন তারা তো ছিলেন। তো কি হয়েছে? এদের কে নিয়ে আসছিল? যারা নিয়ে আসছিল তারা কি লিডার? আমি এটা আগেও বলেছি, আবারও বলি, তারাই কি গণ আন্দোলনের মূল লিডার? মূল লিডার না। এই গণ আন্দোলনটা করে, এটা হলো গণ অভ্যুত্থান ছিল। এই আন্দোলনের মূল সৈনিক ছিল দেশের সাধারণ মানুষ। শুনেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনি এখানে দেখেননি, আপনি হারুনি হোটেলে দাঁড়ায় এনে 6 জন লোক যে এনে মুচুলেখা দিছিল, এই যে আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করলাম, ওদের এই মুচুলেখা কি আন্দোলন প্রত্যাহার হয়েছিল? হয় নাই। কি কারণে হয় নাই? এই কারণে এই আন্দোলনটা ওদের ছিল না, এই আন্দোলনটা জনগণের ছিল। কাজে জনগণ ওদের এই মুচুলেখাকে উড়াই ফেলাই দিছে। আচ্ছা, আবার নির্বাচনের দিকে আসে। হ্যাঁ। কারণ অভ্যুত্থান তো আমরা 17 মাস দেখেছি। অভ্যুত্থানের পর জনগণের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে, না উপদেষ্টাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর সরকারের শেষ মুহূর্তে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, বড় ধরনের সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর ইজারা, বোয়িং কেনা, প্রতিরক্ষা সরঞ্জাম আদি বানানোর জন্যে একটি অঞ্চল দেওয়া, এবং আরও আলোচনায় এসেছে যে সরকারি কর্মকর্তাদের
জন্য নতুন বেতন ভাতা, যদিও একজন উপদেষ্টা বলেছেন এটা এই সরকারের করবে না, বাস্তবায়ন করবে পরের সরকার। সরকারের এই যে শেষ মুহূর্তে এইসব সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? খারাপভাবে দেখি, খুব খারাপভাবে দেখি। এরা হলো কি জানেন, নিজে মানে অন্যরা যাতে ভালোভাবে দেশটা চালাইতে না পারে, নিজেরা তো চালাতে পারেই নাই, নিজেরা তো দেশটার 12টা বাজাইছে, এখন অন্য যারা আসবে তারাও চালাইতে না পারে এই ব্যবস্থা করে যেতেছে। সিম্পল, আমি আপনাকে একটা করে বলি, এই যে আপনি যে একটা বেতন কমিশন করলেন, সবার বেতন 100%-এর উপরে বাড়াইছেন, যার সবচেয়ে কম বাড়ছে, যার সবচেয়ে কম বাড়ছে তারও 105% বাড়ছে, আর যার বেশি বাড়ছে 180% বাড়ছে। আচ্ছা ফাইন, তো এখনই আপনার রাজস্ব যে আয় আছে, আপনার রাজস্ব আয়ের 70% ব্যয় হয় সরকারের পরিচালন ব্যয়, মানে এই বেতন ভাতা এটসেট্রা এটসেট্রা, অফিস ভাড়া মুক্ত, আর 20% ব্যয় হয় হলো আমাদের লোন শোধ করতে, লোনের সুদ দিতে, থাকে মাত্র 5% 6%। না, কিন্তু এবছরের খবর হচ্ছে যে কোনো কিছুই থাকে না, বরং আরও টাকা এই রাজস্ব খাতে যে আয় হয়েছে, ব্যয় হয়েছে তার চেয়ে বেশি। এর অর্থ হচ্ছে সরকারকে শুধু উন্নয়ন কাজে ধার করতে হবে না, সরকার পরিচালনার জন্যই ধার করে চলতে হবে। আলহামদুলিল্লাহ, তারপরে সেটাকে আপনি আরও ডাবল করবেন, বাস্তবায়ন করে দেখতেন ভাই, বাস্তবায়ন করে দিতেন, দেখতাম কেমন পারেন। আপনি চান যে বাস্তবায়নের জন্য ইউনূস সাহেবের সরকার আরো রাখেন তারা 10 বছর, রাখেন আরো 10 বছর, লাইনই চাইতেছেন, রাখেন তারা 10 বছর, কোনো সমস্যা তো নাই। এই যেহেতু সে বলছে তারা 5, 10, 50 বছর থাকতে হবে বলে অনেকে বলতেছে, সেটা বিদেশি ম্যাগাজিনকে বলে, মানে হিসাব নিকাশ কিছু বুঝে ভাই, একটা লোকের কতটা কাণ্ডজ্ঞান হীন হইলে এই ধরনের কথা বলতে পারে। লোকটা বয়স হয়ে গেছে 84 বছর, তাই নাকি লোকে বলে যে 50 বছর থাকতে হবে। তাহলে কী করবেন বলেন, অমর নাকি? প্রধান উপদেষ্টা বলছেন এই নির্বাচনে মানে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে তরুণরাই, এবং শুধু বাংলাদেশকে না, বিশ্বকেও তরুণরা এগিয়ে নেবে। তো যে তরুণরা 24-এ গণ অভ্যুত্থান করেছে, যে তরুণরা এখন নেতৃত্বে আছে, তো সেই তরুণরা বাংলাদেশকে তো সঠিক পথেই নেবে, এটা উনি মনে করেন। জনগণ মনে করেন কি না, এটা যেহেতু একটা নির্বাচন সামনে হচ্ছে, আমরা দেখি ওই তরুণদের মধ্যে কয়জন ইলেকশন করে। একজন তো ডরে দাঁড়াইলই না, ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা ছিল ঢাকা 10-এ দাঁড়াবে। আমার খুব ইচ্ছা ছিল দেখার, কারণ আমি আবার ওই এলাকার ভোটার, তো আমার খুব ইচ্ছা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াইলে কয়টা ভোট পাই একটু দেখতাম, মানে গুইনা। তো উনি তো ভয়ে দাঁড়াই নাই, তো এরে নিয়ে ইন্টারন্যাশনালি ই করে দেখ, তার মানে আপনাকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে, বিরাট বঞ্চিত করছে, বিরাট বঞ্চিত করছে, বিরাট বঞ্চিত হয়েছে। মানে বঞ্চনা চূড়ান্ত। এত যোগ্য একটা তরুণ, তারে ভোট দিতে পারলাম না, এই দুঃখে বাঁচি না। এনসিপি যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাদের এক অংশই নিয়ে এনসিপি হয়েছে, এবং সেই এনসিপি থেকে যে 3 জন উপদেষ্টা ছিলেন, এখন তো আর কেউ নেই। একজন আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বললেন, আরেকজন মাহবুজ আলম, আরেকজন হচ্ছে নাহিদ ইসলাম। এর মধ্যে মাহবুজ আলম, যিনি আর প্রত্যক্ষভাবে রাজনীতিতে নেই, তিনি একজন তাত্ত্বিক হিসেবে পরিচিত এই আন্দোলনে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ আর জামাত মুদ্রার এপিঠ ওপিঠ। আমি ওই নিউজটা আমি দেখেছি, আমি ওনার কথা শুনি নাই, সাক্ষাৎকার, হ্যাঁ সাক্ষাৎকার আমি দেখেছি, যে ঢাকার ভিতর ইন্ডিয়ার ভিতর দা উইকের সঙ্গে, হ্যাঁ আমি এটা দেখেছি। তো ওনার কথাটা দিতে ঠিক আছে, উনি উনার মতো করে বলছেন আর কি। উনি যেটা বলতে চেয়েছেন যে এটা আসলে মানে এই দুটা পার্টি এমন যে একটা আরেকটার পরিপূরক, এই ধরনের বলছে আর কি। হ্যাঁ, তো এটা ওনার একটা বিশ্লেষণ, এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি এইভাবে ভাবি না, আমার ভাবনার সঙ্গে এটা আসলে মিলে না। এই কারণে যদি এমন হতো যে উনি যদি অন্য কোনো অর্থে বলতেন, যেমন যখন আমি শিও নামটা পড়ছি, তখন আমি মনে করছি কি উনি বোধহয় ওইটা বলবেন যে 71-এর গণহত্যাকারী, 24-এর গণহত্যাকারী। যদি 71-এর গণহত্যাকারী থাকতে পারে, তাহলে 24-এর গণহত্যাকারী থাকতে পারবে না। কারণ এই ধরনের আমি ওই ধরনের এটা বলেনি, ভাবছিলাম যে দুটি দলই মতান্ধ, মানে মতের দিক থেকে তারা যে মতবাদে বিশ্বাস করে, এর বাইরের কোনো মতবাদকে তারা গ্রহণ করতে রাজি নয়। এই অর্থে আমি বলছি তো, একটাকে বলছে, যেটা ভাবুক কবি ফরহাদ মাজারের ভাষায় জাতিগত ফ্যাসিবাদ, আর একটা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ। এটাই উনি এই শব্দটা বলে নয়, তিনি এটা করেছেন। ঠিক আছে, আমি ওইটা বলছি যে আমি শুরুতে শিরোনাম দেখে মনে করেছিলাম ওই ধরনের কিছু একটা হবে, কিন্তু পরে ভেতরে যেয়ে দেখি উনি এইভাবে আসছেন। তো এটার সঙ্গে আমি একমত না। আমি একমত না এই কারণে, আওয়ামী লীগের যে দলীয় যে আদর্শ, সেটাকে আমি ফ্যাসিবাদী মনে করি না।
এটা আমি একদমই মনে করি না। এটার প্রায়োগিক সমস্যা। এই আওয়ামী লীগ, এই গঠনতন্ত্র ছিল, আওয়ামী লীগের আগেও ছিল, গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু এটা দিয়ে দেশ স্বাধীন করে নেই ভাই। এই ভূখণ্ডের জন্য যতগুলি ঘটনা আছে, এই ভূখণ্ড তৈরি হওয়ার পর থেকে, যত হাজার বছরের তো দেশ, এটা যত ঘটনা আসছে তার মধ্যে সবচেয়ে বড় ঘটনার মধ্যে একটা, বড় যদি দুইটা ঘটনা থাকে তার মধ্যে একটা হলো আমাদের স্বাধীনতা, এবং আমাদের স্বাধীনতার অর্জনের পেছনে সবচেয়ে বড় ঘটনা। হ্যাঁ। আমাদের হাজার বছরের ইতিহাসে যদি স্বাধীনতার কথা বলেন, সেটা সবচেয়ে বড় না, ঘটনা। আমি অন্য সব ঘটনা তো আমি জানি না, এই জন্য আমি একটা রাখছি, থাকতেও পারে, আমি জানি না। তো এত বড় একটা ঘটনা, তো এটা তো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল ভাই। আর সেই আওয়ামী লীগকে আপনি জামাতের সঙ্গে যদি তুলনা করেন, আমি বেশ একমত না। মাহফুজ আলম সাহেব দার্শনিক মানুষ, উনি করতে পারে, কিন্তু সে একমত না। আপনি জামাত ইসলামের যে আমির বিশেষ করে যেসব কথাবার্তা বলছেন, যে একটা হচ্ছে যে তারা এখন সব মানে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থারই তারা লালন করতে চান, যে আধুনিক আইন, প্রচলিত আইনই রাষ্ট্র পরিচালনা করবেন। একসময় তাদের বিরুদ্ধে বলা হতো তারা শরিয়া ভিত্তিক আইন চান, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন চান। তারা বলছেন যে না, তারা প্রচলিত আইনই রাষ্ট্র পরিচালনা করবে। দেখেন, এটা কি তাদের আগের মতান্ধ অবস্থা থেকে চলে সামনে এগোনো না, উদারতা না, উদার পথ কিনা বলেন? তারা যে এই ধরনের চেঞ্জ একটা তারা আনছে, এটা তারা কি অফিসিয়ালি আনছে? কোনো ডকুমেন্ট আছে এর পক্ষে? তারা কি তাদের মজলিসে শুরা এটা অনুমোদন করছে? কয় নাই। এগুলো অভিনয়, মানুষের ভোট পাওয়ার জন্য অভিনয় করছে তারা। এটা আমরা জানি না, নির্বাচনী ইশতেহার দিলে আমরা বুঝতে পারবো দেখেন, যে সেখানে আছে কিনা, দেখেন, থাকে কিনা। পাবেন না, এগুলি বলে। এইটি হলো পার্থক্য। আমি যে কথাটা বলছিলাম বারবার, যে প্রায়োগিক সমস্যা, যে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের গঠনতন্ত্র একভাবে আচরণ করেছে, বঙ্গবন্ধুর হাতে এই আওয়ামী লীগের গঠনতন্ত্র আরেকভাবে আচরণ করেছে। একই গঠনতন্ত্র, আচরণগত পার্থক্য ব্যক্তির উপর নির্ভর করে। জামাতের এর আগে আমির ছিল, তাদের হাতে একভাবে আচরণ করছে দলটা, এখন জামাতের আরেকজন আমির আসছেন, এই আমিরের কাছে এই আচরণটা অন্যভাবে করতেছে। কিন্তু আগের অবস্থান থেকে তারা সরে আসছে কিনা, তারা অনেকটা উদার পথ এটা নিয়েছে কিনা? আমিরের বক্তব্যে মনে হচ্ছে, আচ্ছা, বাট দলীয়ভাবে এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, তাদের মজলিসের শুরার যে 282 জন সদস্য আছে তারাও এটা মিন করে কিনা, সে ধরনের কোনো রেজুলেশন তাদের পার্টির অভ্যন্তরে হয়েছে কিনা, তাদের গঠনতন্ত্রে সেই পরিবর্তনটা আসছে কিনা, এটা আমি এখনো জানি না। জামাতের আমির বলেছেন আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যে তাদের যে নীতি বা তাদের যে গঠনতন্ত্র, তাতে কোনো নারী দলের প্রধান হতে পারবে না, রাষ্ট্রের প্রধানও নয়। হ্যাঁ, বলেছে তো। তাহলে এখন ওইটাই তো কথা, যে এটা সে যেটা বলছে ওখানে, ওটা হলো দলের অবস্থান। আর উনি যে হিন্দুকে নমিনেশন দিছে, এটা হলো তাদের বর্তমান অবস্থান। এটা দলের অবস্থান কিনা এটা আমি শিওর না, আমি কোথাও পাই নাই যে একটা লোক হিন্দুকে দিয়ে কীভাবে ইসলামী শাসন কায়েম করবে, এটা এখন আমার কাছে ক্লিয়ার না। না, তারা তো বলছে ইনসাফ কায়েম করবে, ইসলামী শাসনের কথা বলছে না। জামাত তাহলে নাম বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশে ইনসাফ পার্টি রাখুক না কেন? জামাত ইসলাম কেন? ইসলাম কেন? ইসলাম তো ইনসাফ। তাহলে ওখানে আবার আল জাজিরার কাছে বলতেছে যে ইসলাম অনুযায়ী, ইসলাম মানলে তারা এটা করতে পারে না, নারী শাসন করতে পারে না। তো হিন্দু শাসন করতে পারে? আল জাজিরা সাংবাদিক তারা জিজ্ঞেস করলেই পারতো, কাউন্টার কোশ্চেন। জামাতের এই উদার অবস্থানের পিছনে কি আমি তো ভাই বললাম, পশ্চিমের আস্থা নেওয়ার কোনো ব্যাপার আছে? আর সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের, মার্কিন এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট করেছে যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের বন্ধুত্ব চায়। শুনেন, আমি বলি, জামাত পশ্চিমা খালি না, জামাতে বর্তমান আমির উনি স্মার্ট লোক, আমার বিবেচনায় ওয়ান অফ দ্য স্মার্টেস্ট আমির তাদের। এবং উনি যুগের হাওয়াটা বুঝেন, কিভাবে মানুষকে কনভিন্স করে ভোটটা তার বাক্সে আনতে হবে, এটা উনি ভালো বুঝেন। এবং ওনার এই বুদ্ধিমত্তা দিয়ে উনি এই কাজগুলি করছেন। উনি অনেক কিছু করছেন যেটা ওনার মজলিসের শুরা অফিসিয়ালি অনুমোদন করে কিনা আমার সন্দেহ আছে। উনি হয়তো ভোট পাওয়ার জন্য করছেন, ক্ষমতায় যাওয়ার জন্য করছেন, উনি এটা করছেন। বাট এগুলি ওনাদের দলের আসলে নীতিগত অবস্থানের সঙ্গে আছে কিনা এটা আমি জানি না, আমার সন্দেহ আছে। শুনেন, জামাতের একজন কোথাতে নাম পড়লাম, একজন লোক বলল যে জামাতের যে ফেসটা আপনি দেখেন, স্মার্ট একটা ফেস কিন্তু দেখা যায় জামাতের, এই ফেসটাই কিন্তু জামাত না। জামাত হলো পেছনে থাকা তাদের যে মজলিসে শুরা, তাদের যে সিদ্ধান্ত, ওইটা জামাত। যেমন ইরানে বলা হয়,
ইরানের যিনি প্রেসিডেন্ট হন উনি কিন্তু ইরানের আদর্শিক না, মানে প্রতিমূর্তি না। ওনাদের আদর্শিক হলো আলী খামেনি কি বলতেছেন, এবং আলী খামেনির সঙ্গে 10 জনের একটা কমিটি আছে। ওই কমিটি কি ভাবছে ওটা হলো ইরান। বিষয়টাকে এইভাবে ভাবেন। কাজে জামাতের সামনে যাকে দেখেন, যাদেরকে দেখেন, এই যে তুষার মনির দেখেন, আবার এই যে আমেরিকার একজন প্রফেসর আছে, একজন টিচার আছে, নাম জানি কি, শিবিরের সভাপতি ছিল এক সময়, নাম জানি কি ভুলে গেছি আমি, হ্যাঁ, গালিব, মির্জা গালিবকে দেখেন, এরা জামাত না, এরা জামাত এরা না। জামাতকে ধারণ করে তো, এরা জামাতের প্রচারটা করে, জামাতের সামনের ফেস। এই ফেসটাই কিন্তু আমি না, এই ভেতরটা আমি, বুঝতে পারছি। কিন্তু এই আত্মাটা আমি, মুখটা আমি না। ওরা হলো জামাতের মুখ, কিন্তু এই মুখচ্ছবি ওই আত্মা ঠিক করবে যে কি করবে না করবে। আচ্ছা, ওইটা হলো জামাত। তারপরে আসি যে আগামী নির্বাচন কি সমানে সমান লড়াই হবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। দেখেন, জামাত নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা বিএনপির চেয়ে বেটার। নানাভাবে তারা চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজি করে। বিএনপি বলে একটা, করে আরেকটা। তারা যেটা বলে সেটাই করে। বিএনপিতে অসৎ লোক প্রচুর আছে, ঋণ খেলাপি আছে, তারা সৎ লোকের শাসন চায়, এগুলো তারা প্রমাণ করার চেষ্টা করছে। এবং এটা মানুষ বিশ্বাসও করে একভাবে, অনেক মানুষ এটা বিশ্বাসও করে। এইটা দিয়ে ভোট হয় না। ভোট আপনি যদি কল্পনা করেন, আমি একটা তুলনা দিয়ে বলি, আপনার ভোট হলো জোয়ারের পানি। জোয়ারের পানি ভাসায় নিয়ে যায় না? আপনি তার মাঝখানে একটা হাড়ির মধ্যে কিছু পরিষ্কার ডিস্টিল্ড ওয়াটার এনে বলেন, ভাই এইটা জোয়ারের পানি, এইটা তুমি খাও না, তুমি আমারটা খাও, আমারটা পরিষ্কার পানি। কিন্তু এইটা বলে কিন্তু আপনি জোয়ারের পানিকে থামাইতে পারবেন না ভাইয়া। জোয়ার হলো ওই জিনিস। তো এখন জোয়ার এই জোয়ার সত্ত্বেও তো আমরা দূষিত পানি খেতে পারি না, তো আমাদের ডিস্টিল ওয়াটারই খেতে হবে। আপনি পারেন না খাইতে, দূষিত পানি আপনি খাইতে পারেন না। কিন্তু যখন জোয়ার আসবে, যখন আপনি হাবুডুবু খাবেন না পেটে, তখন আপনি খাইতে না চলে পেটে আপনি ঢুকে যাবো। আচ্ছা, বিএনপির তো আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আপনিও বলেছেন, সেক্ষেত্রে বিএনপিকে ধরা হয় সবচেয়ে বড় দল নির্বাচনী মাঠে এবং অপ্রতিদ্বন্দ্বী অনেকাংশে। কিন্তু এই দলের ৭৯টি আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী। এটি কি নির্বাচনের বিএনপির জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে? বড় সেটব্যাক। এটা বিএনপির জন্য একটা বড় ধরনের। আমি মনে করি বিএনপি এখানে অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে। বিএনপির ভাগ্য ভালো যে তারা এখন আওয়ামী লীগ মাঠে নাই, থাকলে এটা তার জন্য বিরাট ক্ষতির কারণ হতো। কিন্তু এর মধ্যে কি হবে, এটা আমি মনে করি এটা বিএনপির যে আসলে দল হিসাবে এখন অতটা সুসংগঠিত নয়, তার প্রমাণ বহন করে এই ঘটনাগুলো। এটা হওয়া উচিত ছিল না। বিএনপির উচিত ছিল এই লোকগুলিকে, বিদ্রোহীদের ডেকে এনে কথা বলা। তারপরে যদি তারা না মানে অন্য কথা। তারা কিন্তু কারোর সঙ্গে খুব একটা কথাও বলে নাই। দু একজনের সঙ্গে কথা বলছে এবং তারা আনহ্যাপি কথা বলে, আমি যতটুকু জানি। তারেক রহমান এদের সবাইকে ডেকে একদিন একটা কথা বলতে পারতেন, কিন্তু এটা উনি কেন বলেন নাই আমি জানি না। এত অহংকার ভালো না, এটা ভালো না, এটা ভালো ইন্ডিকেশন দেয় না। এবং এই আসনগুলিতে বিএনপি বেকায়দায় পড়বে, অনেক জায়গায় বেকায়দায় পড়বে। এটা উনি যতই বলুন না কেন, দলীয় স্বার্থে। আরে ভাই, আপনি তো দলটাকে সেভাবে গড়ে তুলেন নাই। জামাতকে দেখেন, জামাতে সিলেটের এক প্রার্থী খবর পড়লাম ওই দিন আমি, তাকে বন্দি করে রাখছে তার এই সমর্থকরা, ঘরের থেকে বেড়াইতে দেয় না। মানে জামাতের ওই প্রার্থীকে ওই দিন উড্র করতে হবে, উড্র শেষ দিন, তার ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখছে, তার বেঁধে দিচ্ছে না। তবুও সে বলতেছে যে আমার দলের সিদ্ধান্ত আমাকে প্রত্যাহার করতে হবে। এই যে দলের প্রতি যে আনুগত্য, এই জিনিস তো বিএনপির মধ্যে নাই কেন? বিএনপি সেভাবে দলটাকে করতে পারে নাই। আমি এটাকে তারেক রহমানের দোষ দিব না, আমি দোষ দিব ওনার সঙ্গে যে লোকগুলি, সিনিয়র যে লিডারগুলি আছে, এটা এই লিডারদের দোষ। এই লিডাররা কেউ এটাকে দল বানাতে চায় নাই। এই লিডাররা যার অনুগত লোকদের এসে দলের মধ্যে আনতে চাইছে। তো এই বিদ্রোহী প্রার্থিতা বা ৭৯টি আসনে বিএনপির জন্য কোনো বিপর্যয় ডেকে আনতে পারে? বিপর্যয় আনবে না, বিএনপির জন্য ক্ষতি নিয়ে আসবে। বিএনপি বললাম পার্থক্যটা এত বেশি না। যেমন আপনার এই ৭৯টা তো ৭৯ জনকে বহিষ্কার করছে, এখানে হয়তো ২০-৩০টা সিট চলে যাবে বিএনপির এইটার কারণে, অন্য কোনো কারণ না। এই যে বিদ্রোহের কারণে ওখান থেকে অন্তত ১৫-২০টা সিট, ৩০টা। একটি দলে এতজন বিদ্রোহী প্রার্থী, প্রায় ১/৪, আর এর পিছনে কি মনোনয়নের ক্ষেত্রে ন্যায্যতার ঘাটতি ছিল বলে মনে করেন? আপনি একমত?
এখানে মনোনয়নের ন্যায্যতার ঘাটতি আছে, তারা মনোনয়নের ন্যায্যতার বিবেচনায় মনোনয়ন দিতে পারে নাই। এটা হয় এরকম, বড় দলগুলো হয় কি, ওরা তো মাঠ পর্যায়ে আসলে কোনো খবর রাখে না। তার হয়তো মনে করেন তার দলের খুব সিনিয়র একজন লিডার, সে হয়তো বলছে যে অমুককে যেন ভালো, হয়তো সে তার কাছে ভালো, কিন্তু সে জনগণের কাছে কে ভালো। একটা অভিযোগ আছে যে এর চেয়েও আপনি যে সব বললেন যে কারো কথায় বা কারো প্ররোচনায়, তার চেয়েও বলা হয় যে যাদের অর্থ এবং পেশি শক্তি আছে তারাই বেশি অগ্রাধিকার পেয়েছে। ওই তো ওই যাদেরকে বলেছে তাদেরকে টাকা দিয়েছে, তারা টাকা পেয়েছে, অনেক জায়গায় টাকা পেয়েছে। একটা লোক বলে ডিক্লেয়ার করেছে যে আমি ইলেকশন করবো না, আমি বুড়া হয়ে গেছি, আমি ইলেকশন 2018-তে সে বলছে আমি ইলেকশন করবো না, করে না সে ইলেকশন। 2018-তে সে বুড়া হয়ে গেছিলো, সে বলছিল আমি আর রাজনীতিই করবো না, সে এবার টাকার জোরে পাই গেছে। সিম্পল এই যে হবিগঞ্জের ঘটনা, আমি জানি তো, সাইহামের মালিক যিনি, মানে আরও অনেক এরকম অনেক আছে, এরকম অনেক আছে যে সে দলের সঙ্গে তার কোনো যোগাযোগই নাই। এতে কী হয় জানেন, দলের জন্য যারা নিবেদিত প্রাণ যারা থাকে, যারা দলের জন্য জেল খাটে, দলের উপরে থাকে, লুকায়ে থাকে, যে সমস্ত লোকগুলো অনেক স্যাক্রিফাইস করছে, তারা হতাশ হয়ে যায়। এই অবস্থায় বিএনপি যদি জয়ী হয়ে সরকারও গঠন করে, তাহলে কোনো বদল দেখছেন কিনা? আমি খুব একটা বদল দেখি না, তবে বদল আবার হতেও পারে কি, আমার আবার কেন যেন মনে হয়, আমার একটা নিজস্ব একটা অবজারভেশন আছে, আমার কেন যেন মনে হয় যে তারেক রহমান সাহেবও নিজেও বুঝতে পারতেছেন দলের মধ্যে কি চলছে, বাট নির্বাচনের আগে ওনার আসলে তেমন কিছু করার নাই। এখন কিছু করতে গেলে একটা হস্প বাজে যাব, এই জন্য হয়তো উনি চাচ্ছেন যে নির্বাচনটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে তারপরে হয়তো যখন হাতে ক্ষমতা আসবে তখন হয়তো দলটাকে গোছাবেন, অনেক কিছু হয়তো করবেন। আমি এটা অনেককে বলেছিও যে আমরা যেরকম বলি যে 2008-এর তারেক রহমান আর 2025-এর তারেক রহমান এক না, সেরকমভাবে আমি অনেককেই বলবো যে আপনারা মাথায় রেখেন যে 12ই ফেব্রুয়ারির আগে তারেক রহমান আর 12ই ফেব্রুয়ারির পরে তারেক রহমান এক নাও হতে পারে, এটা আমার প্রত্যাশা। কিন্তু সেক্ষেত্রে তারেক রহমানকেও খেয়াল রাখতে হবে। আগে যেমন উনি হাওয়া ভবনের নামে একটা বদনাম হয়েছিল ওনার নামে, অলরেডি কিন্তু লন্ডন গ্রুপ নামে একটা বদনাম শুরু হয়ে গেছে। লন্ডনের লোক ওনার সঙ্গে যারা ছিলেন তারাই কিন্তু এখন অনেক কিছু ওনাকে সবার কাছ থেকে দূরে সরে রাখছেন, এটাও আমরা লক্ষ্য করতেছি। এই বিভিন্ন মঞ্চে দেখি তো ওনার আশেপাশে যারা থাকে সব ওই লন্ডন গ্রুপ, এরাই সব বুঝে। এটা ঠিক না, এই দেশের মাটি মানুষের সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল না, যেরকম আপনার ছিল না ওরকম এই লন্ডন গ্রুপেরও ছিল না। কাজে লন্ডন গ্রুপের কথা যদি আপনি শুনেন তাহলে কিন্তু আপনি আবার সেই বিচ্ছিন্নই হয়ে যাবেন। বরং এদেশের মাটি মানুষের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদেরকে আপনি কাছে নিয়ে আসেন, লন্ডন গ্রুপে আপাতত একটু দূরে রাখেন, এটা মানুষ ভালো ভাবে নিচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, তার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা কেন নিয়েছেন, এরকম কোনো পরিস্থিতি নেই। কিন্তু এরপরেই দেখলাম যে যুক্তরাষ্ট্র তার এখানকার নাগরিকদের একটা সতর্ক বার্তা দিয়েছেন, মাঝে মাঝেই দিয়ে থাকেন। এই দুটার কোনো যোগসূত্র আছে? না, তা নেই। যুক্তরাষ্ট্র যেটা দিয়েছে এটা পৃথিবীর সব রাষ্ট্রই দেয়, আমেরিকা দেয়, ইংল্যান্ড দেয়, সবাই মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতেই দেয়। হ্যাঁ, তো এটা হতে পারে। ভারতে যেটা আছে এটার থেকে আমি একটা ইঙ্গিতটা হলো তারা যে আসলে এই নির্বাচনটাকে সিরিয়াসলি নিয়েছে এটা তার প্রমাণ বহন করে আমার কাছে মনে হয়। মানে তাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা হুমকি হতে পারে, এটা কি হতে পারে তা জানি না, বাট তারা নির্বাচনটাকে সিরিয়াসলি নিয়েছে এটা আমার মনে হয়। তারা তো বলছে যে পরবর্তীকালে যারাই নির্বাচিত হয়ে আসুক তাদের সঙ্গে তারা এই নির্বাচনটা খুব সিরিয়াসলি নিয়েছে। এবং এই নির্বাচন আমি এটাও মনে করি, আমি পার্সোনালি মনে করি এই নির্বাচনটা হয়ে যাওয়ার পর যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সরকার হবে দেশে, তখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে উন্নতি হবে, এটা আমি মনে করি। যারাই আসুক, এমনকি যদি জামাতও আসে, বিএনপি আসে, যেই আসুক, তারা একটা আমাদের সঙ্গে সম্পর্কটা উন্নত হবে। অতীতে আমরা যেমন অনেক মন্দ নির্বাচন পেয়েছি, ভালো নির্বাচনও পেয়েছি, কিন্তু ভালো নির্বাচনের পর আমরা দেখিনি যে সংসদে সরকারি দল ও বিরোধী দল কোনো একটি বিষয়ে একমত হয়েছে। মানে যে কোনো বিষয়ে কোনো পক্ষ সব দখল করতে চেয়েছে, কোনো পক্ষ মানি না মানব না বলে রাজপথে নেমেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে রাজনীতির চিত্রটা কেমন দেখেন? এটা বলা বড় কঠিন, আমার মনে হয় ওরকম হবে না, আমার মনে হয় বেটার হবে। বিশেষ করে আমরা আগে দেখেছি যে সংসদে ওয়াকআউট করার একটা ব্যাপার দেখেছি, খুব বেশি হতো এবং বর্জন হতো, দিনের পর দিন বিরোধী দল আসতো না। আমি মনে করি যেই জিতুক আগামী সংসদ ওরকম হবে না।
আসবে, বিরোধী দল সংসদে উপস্থিত থাকবে, বিরোধী দল সংসদকে মানে সতেজ রাখার চেষ্টা করবে, সরব রাখার চেষ্টা করবে। নির্বাচন কমিশন গণভোটের ব্যাপারে যে শক্ত অবস্থান নিতে পারত, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও অর্থাৎ যেসব প্রার্থী আচরণবিধি ভঙ্গ করছে তাদের ব্যাপারে কিরকম শক্ত পদক্ষেপ নিতে পারবে বলে মনে করেন? নির্বাচন কমিশন গণভোটের ব্যাপারে শক্ত অবস্থান যেটা নিয়েছে, এটা অসময়ে নিয়েছে। এটা আরও আগে নেওয়া উচিত ছিল, আরও আগে না, শুরুতেই নেওয়া উচিত ছিল। তারা শুরুতে কেন নেয় নাই, না নিয়ে তারা যে ভুলটা করেছে, শেষমেশ এসে শক্ত অবস্থায় নিয়ে সেই ভুলটা তারা শুধরাতে আর পারল না। গণভোটটা হবে এটা কলঙ্কিত গণভোট, এই দেশে যেটা হবে, এবং সেটা এই নির্বাচন কমিশনের এই কলঙ্কের দায় এই নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কার উপর দায় বর্তাবে? নির্বাচন কমিশন সরকারের উপর বর্তাবেই, সরকারের সরকারের উপর বর্তাবেই, কারণ সরকার তো এটা ইনিশিয়েট করেছে। আপনি তো আলিয়াদের নাম শুনলে আপনি মন খারাপ করেন, ভালো কথা, মন খারাপ করতেই পারেন, আমাদের বন্ধু, আপনার শিক্ষক, আমার শিক্ষক, আপনার আরো মন খারাপ করার। আমার তো অত্যন্ত মন খারাপ। আমি যখন ওনার ব্যাপারে সমালোচনা করি আমার হৃদয়টা ফেটে যায়। কিন্তু আমি তো দেশের নাগরিক, উনি তো দেশের নাগরিক, তা না হলে ওনার কোনো সমস্যা নাই। উনি তো 2 দিন পরে আমেরিকা চলে যাবে, আমার তো দেশে থাকতে হবে। যদি দেশে কোনো ক্ষতি হয় এটা তো আমার গায়ে লাগবে, ওনার তো গায়ে লাগবে না, কাজে আমার তো আরও বেশি লাগে গায়ে। কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, যে আপনার গণভোটের জন্য এটা সরকার তো প্রথম ব্লান্ডারটা করছে, ব্লান্ডার মানে ভুল করেছে, অন্যায় করছে। কিন্তু এই নির্বাচন কমিশনের উচিত ছিল শুরুতেই বলা যে না, তোমরা এটা পারো না, শুরুতেই বলা উচিত ছিল। তারা শুরুতে কেন বলে নাই? তাদের যদি বুঝতে এতদিন লাগে, একটা অন্যায়কে বুঝতে যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগে, এত খরচ হয়ে যাওয়ার পরে সময় লাগে, তাহলে যখন নির্বাচনটা জাতীয় নির্বাচন হবে ওখানেও তাদের কোনো একটা অন্যায় হলে, ভুল হলে বুঝতে অনেক দিন লাগবে, হয়তো পরে বুঝবে যে অন্যায় তো একটা হয়ে গেছে। কাজেই এই দায় সরকারের উপর আছে, এই দায় নির্বাচন কমিশনের উপর আছে। নির্বাচন কমিশন বলেছে যে এটা করা অপরাধ, এটা করা যায় না, বলেছে তো। বলার পরে তারা বলেছে যে সব যা আছে প্লে কার্ড সব উঠাও, বলছে এই পর্যন্ত কোথাও বলে নাই তো। বলছে তোমরা এটা কেন করছো জবাব দাও, বলছে তো বলে নাই। পরের দায়িত্বটা সরকারের, নির্বাচন কমিশন বলবে। এখন তো সিরিয়াল ঘোষণার পর সমস্ত প্রশাসন তো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন বলবে যে আলী রিয়াজ আর কোথাও যেতে পারবেন না, উনি এইটার পক্ষে প্রচারণা চালানোর জন্য দেশের কোথাও যেতে পারবেন না, এটা নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন কিন্তু আপনি ব্যক্তি আনলেন, উনি তো যাচ্ছে, সব উপদেষ্টাই তো যাচ্ছে না, উনি যাচ্ছে, উনি বেশি যাচ্ছে, উনি এটা ইনিশিয়েট করেছে। ওনাকে এটা বলতে হবে নির্বাচন কমিশনকে, বলবে সব। দেখেন আরেক উপদেষ্টা নূরজাহান বেগম, দেন কত বড় মানে কি বলবো আমি, কি ওই অ্যাডজেক্টিভটা উচ্চারণ করলাম না। উনি দেখেন, উনি বলতেছে এটা নাকি ফরজে কেফায়া, গণভোটে হা ভোট দেওয়া ফরজে কেফায়া বলে দিল। উনি ফরজে কেফায়াও বুঝে না, কিছুই বুঝে না। ফরজে কেফায়া আবার আমরা রাজনীতি ভোটের গণভোটের মধ্যে ধর্মকে টেনে উনি বলছে, এটা উনি সিলেটে বলছে যে গণভোটে হা ভোট দেওয়া ফরজে কেফায়া। এখন ফরজে কেফায়া জিনিসটা কি? ফরজে কেফায়া হলো এমন একটা ফরজ, অবশ্য মানে অবশ্য কি বলে, না না আমি বলি অবশ্য করণীয়, যেটা না অবশ্য করণীয় হলো ফরজে আইন। আচ্ছা, ফরজে আইন হলো অবশ্যক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপর আইন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে না করলে তারা অপরাধ হবে, শাস্তি হবে। আর ফরজে কেফায়া হলো একটা গ্রুপের মধ্যে যদি একজনই কাজটা করে তাহলে বাকিদের উপর কোনো শাস্তি হবে না, এটা হলো ফরজে কেফায়া। তার মানে উনি অর্থ বুঝে না কেন বললাম যে উনি যে বলছি গণভোটে ভোট দাও ফরজে কেফায়া, তার মানে যদি ধরেন আমার বাড়িতে 20 জন লোক আছে, একজন যে হা ভোট দিল, আমার সবাই দায়মুক্ত হয়ে গেলাম, তো এটা তো হয় না রে ভাই, বুঝ না তো। এখন এই অবুঝ শিশু নিষ্পাপ এদেরকে এটা বানাই দিচ্ছেন উপদেষ্টা, বলেন কই যাই? তারপরও আমরা চাই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হোক, অবশ্যই চাই, নিরাপদে যে ভোট দিতে পারুক, জি, এবং 12ই ফেব্রুয়ারির পর একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিক, এটি দেশবাসীর প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। মাসুদ কামাল, আমার চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।